বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায় জুড়ে আছে শেখ হাসিনার শাসনকাল। এই সময়টাকে কেউ কেউ উন্নয়নের সময় বলেন, আবার অনেকের মতে এটা ছিল স্বাধীনতার পর সবচেয়ে বিতর্কিত সময়গুলোর একটি। আজকের প্রতিবেদনে থাকছে সেই সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশ্লেষকদের মতামত ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ। বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী এক নেতা হিসাবে শেখ হাসিনার ভূমিকা নিঃসন্দেহে ঐতিহাসিক, কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে তার শাসনামল নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে। মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দল দমন, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এবং প্রশাসনের রাজনৈতিকরণ ইত্যাদি। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ সময়ে কিছু ঘটনার তদন্ত দাবি করেছিল। বিশেষজ্ঞদের মতে, স্বাধীনতার পরবর্তী প্রজন্ম যখন গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত হতে পেরেছিল, তখন রাষ্ট্রযন্ত্রের কেন্দ্রে ক্ষমতায় অতিরিক্ত কেন্দ্রীকরণ নতুন সংকট তৈরি করে। প্রশাসন ও বিচার বিভাগে দলীয় প্রভাব বৃদ্ধির অভিযোগে সে সময় বেশ আলোচিত ছিল। অনেকেই বলেন, এর ফলে বিচার ব্যবস্থা স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। এ সময় দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা, গুম, ক্রসফায়ার এবং মানবাধিকার লঙ্ঘনের খবর প্রকাশ পায়। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক মিডিয়াগুলো এসব বিষয়ে একাধিক রিপোর্ট প্রকাশ করে, যদিও সরকারি পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে। তবে সাধারণ মানুষের মনে ভয়, অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল বলে বিভিন্ন জরিপে উঠে আসে। অর্থনৈতিক দিক থেকে সেই সময়টি ছিল বিপরীত্য ভরা। এদিকে মেগা প্রজেক্ট, অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিতে অগ্রগতি, অন্যদিকে দুর্নীতি, অর্থ পাচার এবং ব্যাংক খাতের অস্থিরতা নিয়ে ব্যাপক আলোচনা। রিজার্ভ চুরি করার মতো ঘটনা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে আলোচনায় আনে। সেই ঘটনার তদন্তে আন্তর্জাতিক সংস্থাগুলোর নামও উঠে আসে, যদি এখন পর্যন্ত এ নিয়ে সম্পূর্ণ স্পষ্ট কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। বিশ্লেষকদের একাংশ মনে করেন, শেখ হাসিনার সরকার উন্নয়নকে অগ্রাধিকার দিলেও রাজনৈতিক অংশগ্রহণ ও মত প্রকাশের স্বাধীনতা সীমিত হয়ে যায়। সামাজিক মাধ্যমে কড়া নজরদারি, সাংবাদিক গ্রেফতার ও মত প্রকাশে বাধা, এসব বিষয় নিয়ে দেশি বিদেশি মহলে প্রশ্ন উঠেছিল। এদিকে বিরোধী দলগুলোর সঙ্গে রাজনৈতিক সমঝোতার অভাব দেশের গণতন্ত্রকে আরও সংকীর্ণ করে তোলে। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি শেখ হাসিনার পরিবার নিয়েও নানা আলোচনার জন্ম হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী পরিবারের কয়েকজন সদস্য রাষ্ট্রের সিদ্ধান্ত প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে প্রভাব রাখতেন বলে দাবি ওঠে। তবে সরকারি সূত্র এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছিল। তবুও নাগরিকদের মধ্যে এ নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে। রাষ্ট্র পরিচালনায় পরিবারতন্ত্রের প্রভাব কতটা, সেটি প্রশ্ন। সাবেক সেনা কর্মকর্তা, আমলা ও অর্থনীতিবিদদের অনেকেই মন্তব্য করেছেন, এই দীর্ঘ সময়ে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ক্রমেই দলীয়করণ ও প্রভাবের চাপে স্বাধীনতা হারিয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন ও প্রশাসনিক কাঠামো নিয়ে সমালোচনা ছিল তীব্র। তবে সরকার পক্ষের বক্তব্য, জনগণ ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং উন্নয়নের ধারাবাহিকতাই আমাদের রাজনৈতিক বৈধতা। শেষ দিকে এসে দেশের অভ্যন্তরীণ সংকট যখন গভীর হতে থাকে, তখন আন্তর্জাতিক আদালত ও বিভিন্ন মানবাধিকার সংস্থার মামলা ও অভিযোগের বিষয়েও আলোচনায় আসে। কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে জবাবদিহিতার প্রতিক্রিয়া হিসাবে দেখেন। সর্বশেষ বলাই যায়, শেখ হাসিনার শাসনকাল বাংলাদেশের ইতিহাসে একই সঙ্গে উন্নয়ন ও বিতর্কের প্রতীক হয়ে থাকবে। অর্থনীতি ও অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি মানবাধিকার ও গণতন্ত্রের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ সময় হিসাবেও ইতিহাসে লেখা থাকবে এই কালো অধ্যায়। ভবিষ্যৎ প্রজন্ম এই সময়টাকে কিভাবে মূল্যায়ন করবে, তা নির্ভর করবে সত্যিকার ইতিহাস লেখার উপরে, যেখানে থাকবে না কোনো ভয়, পক্ষপাত কিংবা রাজনৈতিক প্রতিশোধের ছাপ। এবং সেই সাথে শেখ হাসিনাকে নিয়ে ভারতের একের পর এক নতুন চালেরও কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র তৎপরতা নতুন নতুন মাত্রা যোগ করছে।
আওয়ামী লীগের এই প্রধানের বিরুদ্ধে মানবতা বিরোধীর অপরাধের মামলায় যখন বিচারের শেষ রায়ের জন্য ক্ষণ গণনা শুরু হয়েছে, ঠিক সেই সময়ে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকারের প্রচারের মাধ্যমে দিল্লি নতুন চাল চেলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথমবারের মতো দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, জুলাই গণহত্যার জন্য তার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ভোট বয়কট করবে দলটির লাখ লাখ নেতাকর্মী। তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যে সরকারি গঠন হোক, তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না, বরং ভারতেই অবস্থান করবেন। তিনি আরও বলেছেন, পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নেবে না। একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। শেখ হাসিনা বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের জন্য ভূমিকা পালনে ফিরে আসবে, সেটা সরকারই হোক আর বিরোধী দল হোক, এবং তার পরিবার এজন্য নেতৃত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এর আগে গত বছর এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব জয় বলেছিলেন, দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নতুন চাল ও ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করে আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনের বানচালের পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে দিল্লি। দেশটি এ ষড়যন্ত্রের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা গোষ্ঠী যুক্ত থাকতে পারে। বিশ্লেষকরা আরও মনে করেন, মামলার রায়ে হাসিনার সাজা হলে ভারত এক ধরনের চাপে পড়বে। বিষয়টি বিবেচনা নিয়ে রায়ের আগেই শেখ হাসিনার একটি বক্তব্য আন্তর্জাতিক মাধ্যমে প্রচার করার উদ্যোগ নিয়েছিল দিল্লি, এবং তারা সফল হয়েছে। গত বছর জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে একের পর এক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি। কখনো সংখ্যালঘু নির্যাতন ও অভিযোগের মাত্রা, কখনো সীমান্ত হত্যার মাধ্যমে উত্তেজনা, আবার কখনো হাসিনার উস্কানিমূলক বক্তব্যের অডিও ফাঁস করার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে দেশটি। দিল্লিতে হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের জন্য যোগাযোগ এবং আগামী বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ স্টেট তথ্য গোয়েন্দা সংস্থার পরিকল্পনা এবং সরকারি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যকলাপ স্থাপনা করা হয়। কার্যালয়কে হাসিনার সচিবালয় হিসেবে উল্লেখ করেছে ভারতীয় নীতিরাজ্ঞকরা। কঠোর নিরাপত্তার চাদরে মোড়া দিল্লি যে সুরক্ষিত ভবনে হাসিনা অবস্থান করছেন, সেই ভবনেই তার জন্য সচিবালয় স্থাপনা করা হয়েছে। হাসিনার পাশাপাশি শীর্ষস্থানীয় আওয়ামী লীগ শত শত নেতা, গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শীর্ষ জেনারেল, পুলিশের পদস্থ কর্মকর্তা, বেসামরিক আমলাসহ নানান অপরাধে জড়িতদের আশ্রয় দিয়েছেন ভারত। এসব অপরাধী কলকাতায় বসে ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের তৎপরতায় লিপ্ত। এই পরিস্থিতিতে দালাইলা মডেলা হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের উপরে চাপ অব্যাহত রাখতে নানা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে দিল্লি। সর্বশেষ আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারটা ছিল এই পর্যন্তই। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।